ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োলজি শেখো। আমি শেখ নওয়াজ হোসেন, ইন্টার্ন ডক্টর এট কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হসপিটাল। আমরা বহু কিছু ডাউট নিয়ে আলোচনা করি। সবথেকে পেন্ডিং যে ডাউটটা পড়েছিল সেটা হচ্ছে সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা প্রাইভেট মেডিকেল কলেজে পড়ার জন্য কত টাকা খরচা হয় এবং সেই রিলেটেড বিভিন্ন জিনিস। পড়াশোনা কেমন হয়, সেখান থেকে ফিউচার কেমন, ওখানে হোস্টেল কেমন, পড়াশোনা কেমন, স্টুডেন্ট কেমন, পরিবেশ কেমন, সবকিছু নিয়ে আজকে ডিটেইলস আলোচনা করব। সেইজন্য আমার সঙ্গে আজকে আমার বন্ধু আছে মশিউর রহমান। মশিউর, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োলজি শেখো। অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য হুম, এখানে এসেছো তুমি। তো ১ম এই আমি একটুখানি মশিউরের পরিচয় দিই। মশিউর হচ্ছে সনাকা মেডিকেল কলেজে পাঠরত বর্তমানে। অনেক সংঘর্ষের পর সে মেডিকেল কলেজে গিয়েছে এবং সেমি গভর্নমেন্ট কোটাতেই সে সেখানে পড়াশোনা করছে। তাই তার থেকে ভালো সেমি গভর্নমেন্ট কোটা সম্পর্কে কেউ জানে না। আমার বৈশিষ্ট্য এটা সবসময় থাকে যে, যে ফিল্ডটাতে বেস্ট, যে ফিল্ডটার নলেজ রাখে, তাকে নিয়ে এসে সেটাকে ডাইরেক্টলি কনভে করা। তো সেটাই আজকে আমাদের চেষ্টা থাকবে। তো ফার্স্ট অফ অল মশিউরকে আমি এটা জিজ্ঞাসা করব যে, সেমি গভর্নমেন্ট কোটার সিট হুম। আর ম্যানেজমেন্ট কোটার সিট দুটোর মধ্যে কি পার্থক্য? সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজে ওটা অ্যাকচুয়ালি সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজ না, সিট প্রাইভেট মেডিকেল কলেজ। প্রাইভেট মেডিকেল কলেজে ৩ রকমের সিট থাকে। এনআরআই কোটার সিট থাকে, আর ম্যানেজমেন্ট কোটার সিট, আর স্টেট সেটা কোটা। হচ্ছে স্টেট কোটার সিট। তো সেই স্টেট কোটার সিটে আমরা পড়ছি। আমাদের কলেজের সিট হচ্ছে তোমার ২০০টা সিট। ২০০টার মধ্যে হচ্ছে ৫০টা সিট হচ্ছে তোমার স্টেট কোটার সিট। তো বেসিক্যালি একটা হুম। মেডিকেল কলেজে যতগুলো সিট থাকে তার কিছু পোরশন স্টেট কোটায় ভাগ থাকে, মেক্সিমামটা ম্যানেজমেন্ট কোটায় থাকে। এবার এই ম্যানেজমেন্ট কোটায় পড়ার জন্য কত টাকা খরচা হয়? আমরা শুনেছি কোটি, কোটি টাকা খরচা। স্টেট কোটাতে কত টাকা খরচা? ম্যানেজমেন্ট কোটায় বিভিন্ন কলেজে বিভিন্ন রকম ফিজ আছে। আমাদের কলেজে যেমন প্রায় ১,০০,০০,০০০ টাকা খরচ। তোমাদের কলেজ মানে সোনাকা হ্যাঁ, মেডিকেল কলেজ, সনাকা। যেটা সনাকা দুর্গাপুরে হচ্ছে অবস্থিত। হসপিটালে যেটা হচ্ছে ওটা প্রায় ১,০০,০০,০০০ টাকা খরচ। যেমন কেপিসিতে 72 লাখ। আরো অনেক কলেজ আছে, আই কেয়ার মেবি 88 লাখ। মোটামুটি ৮০ লাখ হুম, থেকে ১ করোড়ের মধ্যে ভেরিয়েবল হুম, মেক্সিমাম সব ভেরিয়েবল কলেজে। হ্যাঁ। সেমি গভর্নমেন্ট কলেজের ফিস স্ট্রাকচারটা কি? সেমির ফিস সেই একই রকম, বিভিন্ন রকম, বিভিন্ন কলেজে বিভিন্ন রকম। আমাদের কলেজে যেমন সেমি গভর্নমেন্ট ফিস হচ্ছে তোমার ২৫,৫০,০০০ টাকা। আচ্ছা। আর অনেক কলেজে ২২ লাখ টাকা। আর কেপিসিতে হচ্ছে তোমার ১৮, মানে ১৮ লাখ। আমরা যে শুনি যে সেমি হুম, গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলে যে ৯ টা মেডিকেল কলেজ হুম। আছে, সব জায়গাতেই সিমিলার টাকা লাগে এরকমটা নয়। না এরকমটা না, ভেরিয়েবল। এরকমটা না। ভ্যারিয়েবল। বিভিন্ন কলেজে বিভিন্ন রকম। আচ্ছা, এই হুম, যে ফিস স্ট্রাকচার এর হুম। উপর নির্ভর করে সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজের কাট অফ এ কি কোনো প্রভাব পড়ে? হ্যাঁ, অবশ্যই কাট-অফের প্রভাব তো পড়বেই। সেমি কারণ গভর্নমেন্ট মেডিকেল কলেজের সবথেকে ১ম কোন কলেজটা পড়ে কাউন্সেলিং সব এ? চুজ করে বেশিরভাগ তোমার হচ্ছে কেপিসি। কেপিসিতে কারণ গভর্নমেন্ট থেকে ২-৩ পার্থক্য থাকে। মার্কসের। আমরা বহু ২-৩ হ্যাঁ, সময় দেখেছি আগে যে হ্যাঁ, কেপিসি মেডিকেল কলেজের কাট অফ গভর্নমেন্ট মেডিকেল কলেজের কাট অফ এর উপরে। হ্যাঁ, অর্থাৎ গভর্নমেন্ট মেডিকেল কলেজে যদি ৬০০ কাট অফ হয়, কেপিসিতে দেখতে পেতাম ৬০৩-৪ কাট অফ। তাই তো? হ্যাঁ। এবার সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেতে গেলে কিভাবে কাউন্সেলিংটা? কাউন্সেলিং যেমন গভর্নমেন্ট মেডিকেল কলেজে কাউন্সেলিং হয় ঐরকমই সেম। জাস্ট গভর্নমেন্টের পরে সেমি গভর্নমেন্ট তুমি যেভাবে কলেজ নিবে। ধরো আমি আমি যেমন চুজ করেছিলাম, কিভাবে চুজ করেছিলাম, এট ফার্স্ট কেপিসি রেখেছিলাম, দেন আই কেয়ার, দেন আরো কি রেখেছিলাম মনে পড়ছে না। লাস্ট আমি চুজ করেছিলাম কিন্তু সনাকা। জানতাম যে সনাকার ফিজ হচ্ছে ওয়ান টাইম পে করতে হয়। ওয়ান টাইম পে করতে না পারলে তোমার ব্যাংক গ্যারান্টি দিতে হয়। এরকম একটা ভয় কাজ করছিল যে ম্যানেজ করতে পারবো কি পারবো না, পারবো কি পারবো না। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ ম্যানেজ হয়েছিল। এই ভর্তি ফিস গুলো হয়েছিলাম। নিয়ে আমরা পরবর্তীতে একটুখানি ডিসকাস হুম, করছি। আচ্ছা, হুম, কাউন্সেলিং এর বিষয়ে আমি একটা জিনিস বলে দিই যে নিট ২০২৫ এ যাদের মনে হয় যে কাউন্সেলিং ভয় আছে। কারণ বহু কষ্ট করে মানুষ রেজাল্টটা করে নিটে। ভুল-ভ্রান্তির কারণে কিন্তু কলেজ পায় না। তো আমাদের টিম হচ্ছে সম্পূর্ণভাবে কাউন্সেলিং সেখানে কিন্তু করানো হবে। যদি কনট্যাক্ট করতে চাও, নিচে ফোন নাম্বার দেওয়া থাকছে। কনট্যাক্ট করে নিতে পারো নির্দ্বিধায়। তোমাদের একদম দায়িত্ব নিয়ে কাউন্সেলিং করা হবে খুব অল্প খরচে। এরপর আমরা আমাদের সেকেন্ড টপিকে যাই। সেটা হচ্ছে এই যে 25 লাখস এর মতো হুম। তোমাদের কলেজে প্রয়োজন পড়েছে। তো এটা কি পুরো ৪ বছর ধরে আমাকে 25 লাখস দিতে হবে নাকি অ্যাডমিশন এর সময় দিতে হবে? বহু লোকের এটা নিয়ে ডাউট থাকে যে ১ম এই ২৫ লাখ কি করে জোগাড় করব? ১ম এই ২৫,০০,০০০ তখনই জোগাড় করতে হবে যখন আমার কাছে ব্যাংক গ্যারান্টিটা ম্যানেজ করতে পারবো না আমি। আমাদের কলেজের কথা বলছি। এবার অনেক কলেজে আছে তোমার ব্যাংক গ্যারান্টি লাগে না। ঠিক আছে? যে না তুমি অ্যাডমিশন ফি দাও ৳৫০,০০০ আর কস্ট অ্যান্ড মানি ২৫,০০০ আর সেমিস্টার ২ টো সেমিস্টারের টাকা। অনেক কলেজে আবার ৪ টা সেমিস্টারের টাকা নেয়। আচ্ছা। ৪ টা বা অনেক কলেজে ২ টো। আর যেমন অফার দেয় যে তোমরা অন টাইম পেমেন্ট করো। অন টাইম পেমেন্ট করলে ৳১,০০,০০০ ছাড় দেবো, ৳2,00,000 ছাড় দেবো এইরকম। আচ্ছা, কিন আমি একটা জিনিস ক্লিয়ার করি। এমবিবিএস এ কিন্তু ৯ টা সেমেস্টার ৪ টে ইয়ারে পড়তে হয়। অর্থাৎ ১ম বছরে ৩ টে সেমেস্টার, তারপর ২ টো, ১ টা এরকম করে এখন চেঞ্জ হয়ে গেছে। তো বেসিক্যালি এখানে সেমেস্টারটা মুখে উচ্চারণ হলে খুব একটা গুরুত্বের বিষয় নয়। গুরুত্বের না। বিষয় হচ্ছে ৪ টে বছর। ১ম ইয়ার মানে ফার্স্ট ইয়ার, হুম। তারপর বছর সেকেন্ড ইয়ার, তারপর হচ্ছে থার্ড ইয়ার, ফাইনাল। তো বছর হিসাবে মেক্সিমাম জায়গায় কিছু জায়গায় পেমেন্টটা হয়ে থাকে। মেক্সিমাম জায়গায় ১ম এই ২৫ লাখ টাকা পেমেন্ট করতে হয়। তাই তো? হ্যাঁ, মেক্সিমাম জায়গায়। আচ্ছা, এটা তো আমরা খরচা বললাম একাডেমিক ফিস।
এবার একটা জিনিসে আসি, সেটা হচ্ছে একাডেমিক ফিজের মধ্যে কি হোস্টেল খরচাটাও ইনক্লুডেড কি হোস্টেল আলাদা? হোস্টেল বিভিন্ন কলেজে বিভিন্ন রকম। হোস্টেল তোমার আমাদের কলেজে যেমন ম্যান্ডেটরি হোস্টেলে থাকতেই হবে তোমাকে। আচ্ছা, একাডেমিক ফিজের মধ্যে হোস্টেল কোন জায়গাতেই তো ইনক্লুডেড। না, ওটা হচ্ছে এক্সট্রা আলাদা। 25 লাখ যদি প্রয়োজন হুম, পড়ছে যেটা, ওটা হুম, কিন্তু সম্পূর্ণভাবে একাডেমিক অর্থাৎ কলেজে তোমার হুম, এমবিবিএস পড়ার জন্য। হুম। হোস্টেলের জন্য কিন্তু কোনোভাবেই নয়। তাহলে এবার তোমাদের কলেজে হোস্টেলে কি থাকা কম্পালসারি একদম? কম্পালসারি একদম থাকতেই হবে। আচ্ছা, এমন কিছু মেডিকেল কলেজ তোমার জানা আছে যেখানে থাকা কম্পালসারি নয়? অর্থাৎ ছেলেটা হুম, একাডেমিক্যালি মেডিকেল কলেজে হুম। ভর্তি হয়েছে কিন্তু বাইরে থাকতে পারে মেস ভাড়া নিয়ে। যেগুলোর ফিস কম আর যেগুলোতে হোস্টেল মাস্ট থাকতে হয় না ওগুলোর কাট অফ কিন্তু বেশি। তার মানে যেমন জেসি, আই কেয়ার, আই কেয়ার ওদের তোমার ফিস হচ্ছে আ 22 22 লাখ। লাখস। কেপিসি আচ্ছা, এগুলো তার মানে এদের হচ্ছে হোস্টেলে থাকাটা একদম কম্পালসারি না নয়। কম্পালসারি নয় এদের এই হোস্টেলে থাকা। সমস্ত সুবিধার কারণেই এই মেডিকেল কলেজগুলো কিন্তু সেমি গভর্নমেন্টের মধ্যে টপ কলেজ। হুম, কারণ এখানে তুলনামূলকভাবে খরচাটা কম হয়। খরচা কম, কাট অফ কম। তোমাদের যে কলেজে তুমি পড়ো হোস্টেল হুম। যে ম্যান্ডেটরি এর জন্য কত লাখ টাকা বা কত হাজার টাকা মান্থলি পে করতে হয়? যদি বলো বছরে আমাদের ব্যাচকে দিতে হচ্ছে তোমার আমাদের ব্যাচে যারা ছেলে পড়ছে 2023 এর ব্যাচ ওদের বছরে তোমার 2,10,000 তার মধ্যে 1,20,000 হচ্ছে হোস্টেল অ্যান্ড খাওয়া-দাওয়া যেটা ফুডিং সেটা হচ্ছে 90,000 তাহলে মোটামুটি একটা এভারেজ মান্থলি প্রায় 18 থেকে 20,000 টাকা। 18 থেকে 20,000 এটা কিন্তু একটা হেভি হুম। খরচা। তাই এটা কিন্তু একটু ভেবেচিন্তে ডিসিশন নিও যারা একটু মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করো যে এত টাকা আমি পেমেন্ট করতে পারবো কিনা। তোমার কি মনে হয় তুমি মেডিকেল কলেজে গিয়ে দেখেছো এমন কোন স্টুডেন্ট আছে যার আর্থিক অবস্থা অতটাও ভালো না অথচ সে কোনভাবে রিস্ক নিয়ে পড়ছে? আমার কি মনে হয় আমি তো নিজেই রিস্ক নিয়ে পড়ছি। তুমি কি হুম, সাজেস্ট করবে যে এমন কোন স্টুডেন্ট যাদের ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার ড্রপ হয়ে গেছে, হুম। টাকার একটু মানে আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছে অথচ ভর্তি করবে কি এটা? না যদি ব্যাকআপ থাকে, ঠিক আছে? যদি ব্যাকআপ জমি-টমি থাকলে যদি মনে হচ্ছে ব্যাকআপ আছে আমি বিক্রি করে ম্যানেজ করে দিতে পারবো তাহলে করতে পারে। যদি কোন হ্যাঁ, সম্পত্তি থাকে হুম, সেটার উপর দাওয়া লাগিয়ে হুম, রিস্কটা হুম, নেওয়া যেতে পারে। কিন্তু যদি কারো না হুম। থাকে আই থিংক না নেওয়াই না, উচিত। একদমই না। এক্ষেত্রে হুম, গভর্নমেন্টের লোন বিভিন্ন ধরনের আছে মাইনরিটি হুম, লোন বা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন হুম। এগুলো কতটা হেল্পফুল? স্টুডেন্ট ক্রেডিট কার্ডে তুমি মেক্সিমাম 10,00,000 টাকা পাবে। আর মাইনরিটি মুসলিমদের জন্য ওই মেক্সিমাম আগে 20,00,000 টাকা ছিল। এখন কমিয়ে সেটা 16,00,000 করা হয়েছে। ১৬ লাখ টাকা করেছে। 16,00,000 করা হয়েছে। তো সুতরাং পুরো কিন্তু হুম, ফিজটা কিন্তু তোমার কোনভাবে লোন দ্বারা অ্যাপ্রুভড হচ্ছে না। মানে লোন দ্বারা পূরণ হচ্ছে না। এক্ষেত্রে তোমাকে কিছু পরিমাণ মানি নিজে থেকে কোথাও না কোথাও থেকে জোগাড় করতে হবে। বিক্রি করে হোক অথবা কারো কাছ থেকে ধার নিয়ে হোক যেকোনোভাবে করতে হবে। আচ্ছা, এই যে এত টাকা মানে দিয়ে আমি পড়ছি, আমার পারিবারিক অবস্থা যদি মিডল হয় কোনোভাবে টাকাটা জোগাড় করেছি। পড়ার সময় এই টাকাটা কোথাও না কোথাও দেয় একটা পড়াশোনা কি আর হয়? যদি টাকা আমি পেমেন্ট করে দিতে পারি তাহলে হ্যাম্পার হয় না। আর যদি একটু ঘাটতি থাকে যে না, তখন এরকম একটা চিন্তা চলে আসে যে আমি কিভাবে দিব? এরকম মাথায় করে আমার সামনে পরীক্ষা আছে। আর আর সেমি গভর্নমেন্ট কলেজে এক্সাম নেওয়া, ক্লাস অ্যাটেন্ড করা এগুলো খুব বড়াবড়ি। মানে আচ্ছা, ওগুলো ওগুলো নিয়ে আমরা একটু হুম, পরে আসছি। কিন্তু একটা স্টুডেন্টের মাথার মধ্যে এই চাপটা সবসময় থাকে, এত হ্যাঁ টাকা আমি থাকে। দিয়েছি। আচ্ছা, এটা সোসাইটিতে কেমন ধরনের ইফেক্ট ফেলে? যে বহু ছেলে মেডিকেল ক্র্যাক করে হুম, ফ্রিতে গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে তোমাদের যথেষ্ট পে করতে হয়। সেই হুম। জায়গা থেকে নিজেদেরকে কি ইনফেরিয়র ফিল মনে হয়? কি মনে হয় যে আমি যা ডিসিশন নিয়েছি আমি বেস্ট ডিসিশন? ১ম এ মনে হতো, এরকম মনে হতো বাট এখন গিয়ে মনে হয় না। কারণ এখন মনে হয় যে হ্যাঁ, ডিগ্রি না শেষে তো সবারই এখন সেম। ডিগ্রি যেতে সবার সেম, সেম ইউনিভার্সিটি। তারপরে আরেকটা বেনিফিট সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভালোভাবে যদি আমি পড়তে পারি, তো ওইখানে মানে রানিং এ তোমার বা রানিং বা হয়তো ১ বছর ২ বছর তাড়াতাড়ি তোমার নিট পিজি ক্লিয়ার হতে পারে। পড়াশোনাটা যেহেতু একটু বেশি ভালো হয় যেহেতু ওইখানে। ওখানে একাডেমিক এক্সেলেন্স হ্যাঁ, যথেষ্ট ভালো থাকে, চাপে থাকে। চাপ হুম, থাকে। সেই কারণে ওখান থেকে রেজাল্ট হওয়ার সম্ভাবনাটা ভালো থাকে। এটা কিন্তু হুম, একটা পজিটিভ দিক। টাকা হুম, খরচা হচ্ছে, হুম, কঠিন পরিবেশ এগুলো যেমন আ অনেক স্টুডেন্ট ভাবে নেগেটিভ, হুম, এটা কিন্তু অনেকজন পজিটিভলি ইউজ করে। আচ্ছা, হুম। এবার আসি একাডেমিক বিষয়গুলোতে। তো একাডেমিক্যালি ক্লাসের প্রেশার কেমন থাকে সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজে? সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজে এটলিস্ট তোমার 75% ক্লাস করতেই হবে যেটা এনএমসি রুল। আ ক্লাস করতেই হবে। না করলে এরকম উদাহরণ আছে আমাদের কলেজে যে অ্যাটেন্ডেন্স এর জন্য ইয়ার ব্যাক খেয়েছে। ইয়ার ব্যাক মানে ফার্স্ট ইয়ারে পড়ছিল, হ্যাঁ, হ্যাঁ, এক্সাম দিতে পারছে না। আবার হ্যাঁ। তার জুনিয়রদের আবার সঙ্গে ফার্স্ট ফার্স্ট ইয়ার পড়ছে। এটা ফার্স্ট ইয়ার। কিন্তু খুব কষ্টদায়ক। একটা ছেলের হুম, ড্রপ নেওয়া যেমন কষ্টদায়ক, এমবিবিএস তে ড্রপ মানে ফেইলিউর হওয়া একটা হুম, বছর ড্রব্যাক করা, এটা কিন্তু খুব কষ্টদায়ক। ড্রব্যাক তো বলা ভুল, মানে হুম। ইয়ার ল্যাক। ইয়ার ব্যাক। তো এটা কিন্তু সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজে যারা যাবে, তারা কিন্তু অবশ্যই মাথায় রেখো যে ক্লাস কিন্তু ফাঁকি দিতে পারবে না। গভর্নমেন্ট মেডিকেল কলেজেও সিমিলার রুল কম বেশি, কিন্তু কিছু জায়গায় কনসেশন দেওয়া হয়। কিন্তু গভর্নমেন্টে এটা কনসেশন না। বহু স্টুডেন্ট ইয়ার ল্যাক কিন্তু খায়। এরকম গভর্নমেন্টেও আছে, যেমন পিজিতে আমাদের ফাইনাল ইয়ারে বহু স্টুডেন্ট ১৩-১৪ জনকে কিন্তু চাকরি দিয়ে দিয়েছে। তো এগুলো অনেক কিছু বিষয় থাকে। গভর্নমেন্ট মেডিকেল কলেজ নিয়ে টুকটাক কিছু আলোচনা করলাম। আরো কিছু আলোচনা থাকতে পারে। তার মধ্যে একটা হচ্ছে স্টুডেন্টদের সেখানে ফিউচার কেমন?
যে ওখান থেকে বেরিয়ে কি কোনো ইনসিকিউরিটি ফিল করে? নাকি নরমালি বাকি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ছেলেরা যেমন অপরচুনিটি পায়, জব অপরচুনিটি সেম এটা তো আমার এখন পর্যন্ত ধারণা নেই। যারা বের হয়েছে ওরাই বলতে পারবে। এটলিস্ট যেহেতু আমি সেকেন্ড ইয়ারে এখন পড়ছি। তবু হ্যাঁ, মোটামুটি এট অ্যান এভারেজ এমবিবিএস ডিগ্রি হাতে পাওয়া মানে কম বেশি জব সব জায়গাতে এপ্লাই যেমন করতে আমাদের পারে। কলেজে এখন দাদারা আছে নার্সিং হোমে করছে। পাস আউটে নার্সিং হোমে যাচ্ছে এরকম। হ্যাঁ, নিজে প্রাইভেট প্র্যাকটিস করতে পারে হ্যাঁ, বা হ্যাঁ। কোনোভাবে কোনো হসপিটালের সঙ্গে বা হুম, নার্সিং হোমে অ্যাটাচ হতে পারে। এটা সত্যি। তার সঙ্গে আচ্ছা এমবিবিএস পাস আউট হওয়ার পর হাউস স্টাফের কি সুবিধা তোমাদের সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে থাকে? আছে। আমাদের কলেজে আছে কতজন স্টুডেন্ট মোটামুটি হাউস স্টাফ করতে পারে? ৮ জন। ৮ জন। আচ্ছা হুম, সবথেকে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে বাকি গভর্নমেন্ট মেডিকেল কলেজে যে পরিমাণ স্টাইপেন্ড, হ্যাঁ। সে স্টাইপেন্ড কি সেমি গভর্নমেন্টের সেম নাকি পার্থক্য সব আছে? কলেজে সেম না। ঠিক আছে? যেমন আমাদের কলেজে গভর্নমেন্ট যেটা দিত সেম স্টাইপেন্ড দিত। মানে লাস্ট ইয়ার পর্যন্ত। এই বছর মানে এখন যেটা রানিং নিউ যে ব্যাচ স্টাইপেন্ড বেরোচ্ছে হাইক হয়েছে ওটা আর দিচ্ছে না। ওটা জানি না এখন আপাতত। কিন্তু যেটা গভর্নমেন্ট দিত আগে সেটাই দিত। তাহলে হুম, নরমালি যেটা গভর্নমেন্টের একটা হুম, পেমেন্ট থাকে হুম। সেটাই কিন্তু দেয়। এক্সেপ্ট ডিএ, ডিএ টা দেয় না, তাই তো? এক্সেপ্ট দিয়ে। এক্সেপ্ট ডিএ। ডিএ যেটা হয় সেটা হুম, বাদে বাকি যেমন ইন্টার্নশিপেরই মাইনে দিত ২৮,০০০ হুম। কত টাকা মোট? ২৮,৫০০। সামথিং ২৮,৫০০ অর্থাৎ ওটা ডিএ যদি ইনক্লুড হয় তখন একজন ইন্টার্ন ডক্টরের সেলারি ৩২,০০০ সামথিং ছিল। তো ওটা বেড়ে ৪৩,০০০ এর কাছাকাছি। তো এগুলোই মোটামুটি একটা এভারেজ আলোচনা একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ নিয়ে। তোমাদের যদি এই নিয়ে আর কোনো রকম কোনো কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমরা আবার ২য় দিন কোনোদিন দেখা দেব যে ডাউটগুলো সব ক্লিয়ার করার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর লাইক করতে ভুলবে না। আর বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করো। থ্যাংক ইউ বন্ধু।